আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের টিসিএল পডকাস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ লেভেল ওয়ান হতে বাংলাদেশের অনেকেই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন। আর এ সকল প্রশ্নের বাস্তবসম্মত সহজ সমাধান নিয়ে আজকের এই পডকাস্ট। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ইব্রাহিম ভাই, কাউন্সিলর, টিসিএল গ্লোবাল উত্তরা ব্রাঞ্চ। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়াতে স্টাডি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্নের স্পষ্ট এবং বাস্তবসম্মত উত্তর। তাহলে ভাইয়া আমরা শুরু করি। আমি হোস্ট হিসেবে মোহাম্মদ লাবলু হাসান আপনাদের সাথে আছি। আমার প্রথম প্রশ্ন হইতেছে ভাইয়া, পৃথিবীতে অনেক দেশ আছে, এসব দেশ দেখে আমরা কেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য যাব? থ্যাংক ইউ লাভলু ভাই, আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আজকে আমাদের যেই আলোচনার বিষয় যে কেন একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যাবেন। সো এর অনেকগুলো কারণই আছে। এর মধ্যে কিছু কারণ আমি এখন হাইলাইট করছি। প্রথমত আছে অস্ট্রেলিয়ায় ওয়ার্ল্ড ক্লাস মানের এডুকেশন। তারপরে আসে এখানে মাল্টিকালচার একটা এনভায়রনমেন্ট। বিশ্বের অনেক কান্ট্রি থেকে এখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। আর অস্ট্রেলিয়ার যে এডুকেশন মডেল, এটা হচ্ছে স্কিল বেসড, শুধুমাত্র থিওরি বেসড না। সো স্কিল বেসড হয়, স্টুডেন্টরা পড়াশোনা করার পরবর্তীতে হাইলি স্কিল্ড হয়ে দেখা যাচ্ছে সাথে সাথে জবের বা ভালো কোম্পানিগুলোতে জয়েন করে ফেলতেছে। সো এই সকল কারণ থাকায় বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা অস্ট্রেলিয়ায় হায়ার স্টাডিজের জন্য ইন্টারেস্টেড হচ্ছে। এবং এখন বর্তমানে যেহেতু বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে চলে আসছে, এই কারণে এখন বর্তমানে প্রসেসটা আরও বেশি স্মুথ হচ্ছে। সো অস্ট্রেলিয়া এখন বলা যায় যে হায়ার এডুকেশনের জন্য ওয়ান অফ দ্য অ্যামেজিং অপশনস। অস্ট্রেলিয়াতে আমরা যদি ব্যাচেলরের জন্য যাই তাহলে একাডেমিক এবং আইএলস কত লাগবে, অথবা কেউ যদি মাস্টার্স এর জন্য যেতে চায় তার একাডেমিক এবং আইএলস কত লাগবে ভর্তি হওয়ার জন্য? আচ্ছা, এন্ট্রি রিকোয়ারমেন্টের বিষয়ে বললে, আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য তাদের ইন্টারে মিনিমাম জিপিএ লাগবে 4 পয়েন্ট। ওকে, 4 পয়েন্ট বা 70% নাম্বার যেটা আমরা বুঝি। আর আইএলসে লাগবে মিনিমাম 6, নো ব্যান লেস দেন 6। কোনো স্টুডেন্টের যদি ওভারঅল 6, নো ব্যান লেস দেন 5.5ও থাকে, সেক্ষেত্রেও আমরা প্রসেস করতে পারবো, ইউনিভার্সিটি অপশন থাকবে। তবে আমরা সাজেস্ট করব মিনিমাম 6, নো ব্যান লেস দেন 6। আর মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্টটা তাদের ব্যাচেলরে মিনিমাম মিনিমাম জিপিএ বা নাম্বারটা লাগবে 60% বা 3 পয়েন্ট প্লাস, সিজিপিএ 3 পয়েন্ট প্লাস। এবং আইএলসে 6.5, নো ব্যান লেস দেন 6। তবে এক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আইএলস 6, নো ব্যান লেস দেন 6ও অ্যাকসেপ্ট করে, আমরা সেটাও প্রসেস করতে পারবো। আপনি হয়তো জানেন বাংলাদেশে সেকশন 1, সেকশন 2 হিসেবে ইউনিভার্সিটিগুলো ডিভাইড করে। সো ওইভাবে আমরা অ্যাসেসমেন্ট করে, যদি কোনো স্টুডেন্টের দেখা গেছে আইএলস একটু কমও থাকে, আমরা অ্যাসেসমেন্ট করে ইনশাল্লাহ তাকে অপশন বের করে দিতে পারবো। এন্ট্রি রিকোয়ারমেন্টের পরে আমাদের যারা স্টুডেন্ট তাদের একটা কমন প্রশ্ন থাকে যে টিউশন ফি কত খরচ হবে, ইয়ারলি কত খরচ হবে, এবং কত টাকা ডিপোজিট করে আমরা অস্ট্রেলিয়ার ভিসার জন্য কাজ করতে পারবো? থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো একটা প্রশ্ন। এটা মোটামুটি সব স্টুডেন্টেরই একটা নর্মাল কোয়েশ্চেন থাকে যে আমার কস্টিংটা কেমন হবে বা টিউশন ফিটা কেমন আসবে। সো টিউশন ফির বিষয়ে বলতে গেলে, এটা আসলে ব্যাচেলর এবং মাস্টার্স ভেদে একটু ডিফারেন্স হয়ে থাকে। তবে এখন যেহেতু আমরা আসলে ওভারঅল পুরো সিনারিওটা নিয়ে আলোচনা করছি, সো আমি একটা রাফ ফিগার বলি। আহ, এই ফিগারটার মধ্যে স্টুডেন্টদের টিউশন ফিটা থাকবে এই রেঞ্জের মধ্যেই। জি। অস্ট্রেলিয়ায় পার ইয়ার টিউশন ফি 22,000 থেকে শুরু করে 40,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। সো এটা
ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বা কোর্স ওয়াইজ ভ্যারি করে। সো এটা আপনি জানেন, বিজনেসের যদি কোর্স হয় তাহলে টিউশন ফিটি একটু কম হবে। আবার দেখা যায় আইটি, ইঞ্জিনিয়ারিং বা নার্সিং রিলেটেড কোর্সগুলো হলে সেখানে আবার একটু বেশি হবে। সো এটা একটু ডিফারেন্স হয়। তো আমরা যখন একটি স্টুডেন্টের অ্যাসেসমেন্ট করি তখন হচ্ছে স্টুডেন্টের প্রিভিয়াস কোয়ালিফিকেশন অনুযায়ী কোন কোর্স রিলেট করে এবং ওই কোর্সের টিউশন ফি কত, এটা ইউনিভার্সিটি ওয়াইজ আমরা দিয়ে দিব স্টুডেন্টকে। আচ্ছা, আমাদের মানে স্টুডেন্টদের কাছ থেকে একটা কমন প্রশ্ন আমরা পাই যখন আমরা কাউন্সিলিং করতে যাই, যে আসলে অস্ট্রেলিয়াতে একজন ছাত্র হিসেবে পার্ট টাইম জব করার সুযোগ আছে কিনা। জি ভাইয়া, এটা একটা কমন কোয়েশ্চেন যে পার্ট টাইম জব করা যায় কিনা অস্ট্রেলিয়ায়। জি, একজন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে সেখানে পার উইক 24 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবেন। আর সেমিস্টার যে ব্রেকটা থাকে, সেমিস্টার ব্রেক থাকে 3 মাস। 9 মাস স্টুডেন্টদের ক্লাস বা সেমিস্টার এক্সামগুলো থাকে, আর 3 মাস ফুল সেমিস্টার ব্রেক থাকে। 3 মাস যে ফুল সেমিস্টার ব্রেক, ওই পিরিয়ডটাতে স্টুডেন্টরা একদম ফুল টাইম জব করতে পারবে। এটাই স্টুডেন্টের উপর নির্ভর করে যে সে কতটুকু করবে। সো সে ফুল টাইমের জন্য এলিজিবল। এর সাথে আমি একটা সম্পূরক প্রশ্ন করি, যে পার্ট টাইম জব আসলে সেখানে জীবনযাত্রার খরচ কত, একজন অ্যাকোমোডেশন বা ফুড কস্টিং কত টাকা খরচ হয় মাসিক, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটাও একটা নর্মাল কোয়েশ্চেন ভাইয়া, যে অস্ট্রেলিয়া একজন স্টুডেন্টের অ্যাকোমোডেশন কস্ট বা ফুড কস্ট সাধারণত কেমন হয়ে থাকে। সো এটা সিটি ভেদে ডিফারেন্ট হয়। আপনি জানেন বাংলাদেশি স্টুডেন্টদের সাধারণত টার্গেট থাকে যে মেজর যে সিটিগুলো, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এই সিটিগুলোতে যাওয়ার জন্য। এর বাহিরে আছে অ্যাডিলেড, পার্থ বা তাজমানিয়া। তো এটা সিটি ভেদে ডিফারেন্ট হয়। এখন আমি যদি সিটি ওয়াইজ কিছু উদাহরণ দেই, যেমন সিডনি, মেলবোর্ন, এগুলো তো মেজর সিটি। এই সিটিগুলোতে দেখা যায় পার মান্থ একজন স্টুডেন্টের অ্যাকোমোডেশন প্লাস ফুড কস্ট সহ 1800 থেকে 2200 অস্ট্রেলিয়ান ডলারের মতো খরচ চলে আসে। আর যদি রিজিওনাল এরিয়াগুলোতে স্টুডেন্টরা থাকে, যেমন হচ্ছে ডারউইন, পার্থ, তাজমানিয়া, এই সিটিগুলোতে স্টুডেন্টদের পার মান্থ অ্যাকোমোডেশন প্লাস ফুড কস্টটা আসে হচ্ছে 1300 থেকে 1500 অস্ট্রেলিয়ান ডলার। আর এটা আসলে কমপ্লিটলি নির্ভর করে হচ্ছে স্টুডেন্টের লাইফ স্টাইলটা কেমন। তো দেখা যায় একজন বাংলাদেশি স্টুডেন্টদের আমি যে রেঞ্জটা বললাম এরকম অ্যাভারেজ একটা খরচ আসে। এখন স্টুডেন্টের যদি লাইফ স্টাইল আরো বেশি মানে ইয়ে হয়, অ্যারিস্টোক্রেটিক হয়, সেক্ষেত্রে দেখা যায় হয়তো কস্ট আর একটু বেশি হবে। এভাবে আসলে বিষয়টা ইয়ে করে, নির্ভর করে আর কি। আমাদের আরেকটা কমন প্রশ্ন আমরা যখন কাউন্সিলিং করতে যাই ছাত্রের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে আমরা আন্ডারগ্রেড ইউজিতে অথবা পিজিতে স্পাউস অথবা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবো কিনা। তো এক্ষেত্রে আলাদা কোনো যোগ্যতা লাগবে কিনা স্পাউসের। জি ভাইয়া, এটাও খুব ভালো একটা প্রশ্ন যে অস্ট্রেলিয়া একজন স্টুডেন্ট তার স্পাউসকে নিয়ে যেতে পারবেন কিনা বা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন কিনা। আচ্ছা, এক্ষেত্রে স্টুডেন্ট মাস্টার্স লেভেলে বা মাস্টার্স বাই রিসার্চ যে প্রোগ্রাম থাকে অথবা পিএইচডি যে প্রোগ্রাম, সেগুলোতে সে তার ডিপেন্ডেন্ট ক্যারি করতে পারবে বা তার স্পাউস ক্যারি করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি স্পাউস যায় সে কি জব করতে পারবে কিনা। জি, স্পাউসও জব করতে পারবে। আর এক্ষেত্রে আরেকটা যেটা কমন কোয়েশ্চেন হয়ে থাকে যে যখন একজন স্টুডেন্ট তার স্পাউসকে নিচ্ছে বা তার ডিপেন্ডেন্ট নিচ্ছে, সো ডিপেন্ডেন্টের কি কোয়ালিফিকেশন বা কি যোগ্যতা প্রয়োজন হবে। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা একটা নিয়ম, যেটা হচ্ছে স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই স্পাউসেরও ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ ওনার স্টুডেন্টের স্পাউসের বা ডিপেন্ডেন্টের ব্যাচেলর বা ইউজি লেভেলটা কমপ্লিটেড থাকতে হবে। এটা হচ্ছে বেসিক একটা প্যারামিটার স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আশা করি ভাইয়া বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ ভাই। আপনি যখন ফুড কস্টিং বা অ্যাকোমোডেশনের বিষয়ে কথা বলতেছিলেন তখন একটা শব্দ ইউজ করেছিলেন, সেটা রিজিওনাল ক্যাম্পাস। এখানে অ্যাকোমোডেশন বা ফুড কস্টিং ছাড়াও আসলে রিজিওনাল ক্যাম্পাসে পড়ার আর কি কি সুবিধা একজন ছাত্র পেতে পারে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, এটাও খুব ভালো একটা কোয়েশ্চেন যে রিজিওনাল এরিয়াতে থাকলে স্টুডেন্ট আর
এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস বা কি কি সুবিধাগুলো পেতে পারে। আচ্ছা, রিজিওনাল এরিয়াতে থাকলে একটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পিয়ারের ক্ষেত্রে। আপনি জানেন অস্ট্রেলিয়ায় পয়েন্ট বেস পিয়ার হয়ে থাকে। সো রিজিওনাল এরিয়াতে থাকলে একজন স্টুডেন্ট এক্সট্রা 5 পয়েন্ট পায়। সো রিজিওনাল এরিয়া যেমন ডারউইন, অ্যাডিলেড, তারপরে হচ্ছে গিয়ে তাসমেনিয়া, এরকম রিজিওনাল এরিয়াগুলোতে যদি স্টুডেন্ট থাকে। আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে লঙ্গার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। তারপরে হচ্ছে গিয়ে আপনার টিউশন ফিটাও একটু কম হচ্ছে। মেজর সিটিতে যে ইউনিভার্সিটিগুলো ওইগুলোর টিউশন ফি কম্পারেটিভলি একটু বেশি হয়, আর রিজিওনাল এরিয়ার ইউনিভার্সিটিগুলোর দেখা যায় যে টিউশন ফিটা আরেকটু কম হচ্ছে। তারপরে রিজিওনাল এরিয়ার যে ইউনিভার্সিটিগুলো এগুলোর অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা একটু কম প্রয়োজন হচ্ছে। স্টুডেন্টরা দেখা যায় যে পার্ট টাইম জবটা আরেকটু বেশি করতে পারে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে গিয়ে রিজিওনাল এরিয়াতে যদি একজন স্টুডেন্ট থাকে এই ফ্যাসিলিটিসগুলো পাবে। টিউশন ফি আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি পরিমাণ টিউশন ফি লাগে। অস্ট্রেলিয়া যেতে হলে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকে একটা ফান্ড দেখানোর প্রয়োজন হয়। ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ড কত টাকা লাগে, আর এটা আমরা কিভাবে হিসাব করব যে আহ, এই টাকাটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ফ্যাক্টরগুলো থাকে সেগুলোর মধ্যে একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি। তো বেসিক্যালি স্টুডেন্ট ব্যাংক স্টেটমেন্টটা কিসের ভিত্তিতে দেখাবে? এখানে আসলে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার উপর ভিত্তি করে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়। আমি ফর্মুলাটা ভেঙেই বলি, যেহেতু এখানে আমাদের একটা বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। এখানে ব্যাংক স্টেটমেন্টের হিসাবটা হচ্ছে 1 বছরের টিউশন ফি প্লাস 1 বছরের লিভিং কস্ট প্লাস ভিসা খরচটা যাতে কাভার হয় সেই ফিটাও এখানে অ্যাড হবে। সো এই যে 3টা ফি বললাম, এটা যদি আমি একটা রাফ ফিগার বা একটা রাফ হিসাব বলি, অন এন অ্যাভারেজ দেখা যায় এই 3টা ফিকে আমি এক করলে 55 থেকে 60 লাখ টাকা চলে আসে। সো একজন স্টুডেন্ট যখন প্রসেস করে সে তার ব্যাংক স্টেটমেন্ট 55 থেকে 60 লাখ টাকা দেখাবে। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো বাধ্যবাধকতা নাই যে এতদিনে দেখাতেই হবে। দেখা যায় 1 মাসের বা 10 দিনের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও প্রসেস করা যায়। তবে ফর স্টুডেন্ট সেফ সাইড, স্টুডেন্টরা যাতে সেফ সাইডে থাকে বা তাদের ভিসাটা যাতে রিস্কে না থাকে, আমরা সাজেস্ট করি যাতে অ্যাটলিস্ট 3 মাসের ম্যাচুরিটি থাকে। 6 মাসের ম্যাচুরিটি থাকলে আরও ভালো, 1 বছরের ম্যাচুরিটি হলে আরও বেশি ভালো। বাট আমরা মিনিমাম সাজেস্ট করি অ্যাটলিস্ট যাতে 3 মাসের ব্যাংক স্টেটমেন্টটা স্টুডেন্ট শো করে। উম, আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা হলো ব্যাংকের যে টাকাটা আমরা হিসাব করি, 1 বছরের টিউশন ফি, 1 বছর লিভিং কস্ট, ভিসা খরচ বা আমরা যেটা বলি এয়ার ফেয়ার, এটা বুঝতে পারছি। আর এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে ম্যাচুরিটি যদি কারো সোর্স অফ ফান্ড মানে একুরেট প্রমাণ থাকে, সেক্ষেত্রে আসলে ম্যাচুরিটিটা কোনো ফ্যাক্ট করেটা, আপনি এটাই বলতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক আপনি ইউ। যখন কাউন্সিলিং করতে যান, তখন আপনার যে স্টুডেন্ট গুলো আপনার সাথে কথা বলে তারা কোন কোর্স গুলায় বেশি পছন্দ করে, অর্থাৎ যদি এক লাইনে প্রশ্নটা করি যে কোন কোন জনপ্রিয় কোর্স বাংলাদেশি স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য বেছে নেয়। আচ্ছা, জনপ্রিয় যে কোর্সগুলো আছে, যে বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং, আপনি জানেন এখন তো আসলে মানে আমাদের লাইফ হয়ে গেছে আসলে টেকনোলজি নির্ভর। সো মোস্ট ডিমান্ডিং যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে আইটি সাবজেক্টগুলো সবচেয়ে বেশি স্টুডেন্টরা এখন চুজ করছে। আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, নার্সিং, অ্যাকাউন্টিং, দেন বিজনেস রিলেটেড কোর্সও আছে। অনেকে দেখা যায় যে না, এগুলোর থেকে বাহিরে সে নিজে হয়তোবা কিছু করবে বা ক্যারিয়ারটা অন্য একটা লাইনে হয়তোবা সে বিল্ড আপ করতে চাচ্ছে। সো অনেকে হসপিটালিটি ম্যানেজমেন্টও চয়েস করে থাকে, ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো এই সাবজেক্টগুলো মোটামুটি অন এন অ্যাভারেজ স্টুডেন্ট ডিমান্ডিং। ধন্যবাদ ভাই। স্কলারশিপের বিষয়ে কিছু বলেন। সেক্ষেত্রে মানে স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া গুলা কি, ম্যাক্সিমাম কত পর্যন্ত স্কলারশিপ পেতে পারে একজন নর্মাল ফাইল যদি হয়, কারো যদি আইএলস এর বা একাডেমিক রেজাল্ট যদি স্বাভাবিক হয়, সেক্ষেত্রেও কি সে স্কলারশিপ পাবে কিনা? জি ভাইয়া, অবশ্যই স্টুডেন্ট হচ্ছে স্কলারশিপ পাবে যখন একজন স্টুডেন্টের ইউনিভার্সিটি ওয়াইজ
তার এন্ট্রি রিকোয়ারমেন্টটা ম্যাচ করবে তখনই সে স্কলারশিপের জন্য এলিজিবল। সো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন এডিথ কাওয়ান ইউনিভার্সিটিতে এক রকমের স্কলারশিপ, ফেডারেশন ইউনিভার্সিটিতে এক রকমের স্কলারশিপ, আরএমআইটি ইউনিভার্সিটিতে এক রকমের স্কলারশিপ। সো অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, একজন বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 20 to 30% পর্যন্ত স্কলারশিপের জন্য এলিজিবল হয়। আর কিছু ইউনিভার্সিটি যেমন দেখা গেছে স্টুডেন্টের কোয়ালিফিকেশনটা যদি একটু হাই হয়, আপনি আইএলস এর কথা বলছিলেন, আইএলসটা যদি আরেকটু হাই হয় বা একাডেমিক জিপিএ সিজিপিএ এগুলো যদি আরো ভালো হয়, সেক্ষেত্রে 35% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতেছে যে আমাদের যদি এন্ট্রি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে অফার লেটার পেতে কতদিন সময় লাগে? অফার লেটার থেকে ভিসা পর্যন্ত কি পরিমাণ সময় লাগে? কি পরিমাণ সময় হাতে নিয়ে মানুষ আসলে এই অস্ট্রেলিয়ার কাজ শুরু করবে? আচ্ছা, এখানে টাইমিং পিরিয়ডটা একটু ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন একটা অ্যাপ্লিকেশন করি অস্ট্রেলিয়ার জন্য, অ্যাপ্লিকেশন করার পর দেখা যায় অন অ্যান অ্যাভারেজ 7 থেকে 15 দিন এই সময়ের মধ্যেই স্টুডেন্ট হচ্ছে অফার লেটারটা পেয়ে যায়। এটা হতে পারে কন্ডিশনাল অফার লেটার বা হতে পারে আনকন্ডিশনাল অফার লেটার। সো দেখা যায় 1 সপ্তাহ থেকে 15 দিন এরকম সময় লাগে। তবে ক্ষেত্র বিশেষ কিছু ইউনিভার্সিটি আছে সেম ডে তো হচ্ছে অফার লেটার ইস্যু করে। তো অফার লেটারটা পাওয়ার পরের যেই ফার্দার যেই প্রসেসিংগুলো, এগুলো হতে হতে মোটামুটি অ্যাভারেজ 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময়ের প্রয়োজন হয়। আর স্টুডেন্টের যদি ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক থাকে, দেখা যায় যে যদি জিএস এর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এগুলো যদি স্টুডেন্ট অন টাইম প্রিপেয়ার করতে পারে, তাহলে এই সময়টা আরো কমে আসে। অস্ট্রেলিয়াতে সাধারণত আমরা তিনটা ইনটেক থেকে থাকি, যেমন ফেব্রুয়ারি অথবা মার্চ, জুলাই এবং নভেম্বর। কিছু ইউনিভার্সিটি পাওয়া যায়, সবচাইতে বেশি কোর্স পাওয়া যায় আসলে ফেব্রুয়ারি এবং জুলাই। আচ্ছা, আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি তো অনেকগুলো প্রশ্নের খুব সহজ এবং বাস্তবসম্মত উত্তর দিয়েছেন। আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে টিসিএল এর মাধ্যমে আমরা কেন করব, অথবা টিসিএল এর মাধ্যমে আমরা যদি অস্ট্রেলিয়ায় আবেদন করি, ভিসার কাজ করি, আমরা কি কি সুবিধা পাবো? আচ্ছা, কোনো স্টুডেন্ট যদি আমাদের টিসিএল গ্লোবালের থ্রুতে হচ্ছে অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ নেই। অস্ট্রেলিয়ার জন্য নো সার্ভিস চার্জ। ভিসার আগে পরে ভিতরে কোথাও আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, ইভেন হিডেন কোনো চার্জ নেই। এবং আরেকটা বিষয় আমি জানি, এখানে স্টুডেন্টের সাথে আমরা কোনো ফাইন্যান্সিয়াল ডিলে যাই না। আর এটা ছাড়াও পরবর্তী যে বিষয়গুলো থাকে, যেমন অ্যাডমিশন প্রসিডিওর, স্টুডেন্টের ইউনিভার্সিটি সিলেকশন, কোর্স সিলেকশন, এই পুরো প্রসেসে আমরা হেল্প করি। এটার পরে যে বিষয়গুলো আছে, দেখা যায় এসওপি রাইটিং, তারপরে হচ্ছে গিয়ে জিএস এর ডকুমেন্টস প্রিপেয়ার করা, এগুলোর ক্ষেত্রেও আমরা কমপ্লিটলি স্টুডেন্টকে গাইড করি। তারপরে স্টুডেন্টের ভিসা লজমেন্ট বা ভিসা অ্যাপ্লিকেশন, এটাও আমরা টিসিএল গ্লোবাল থেকে আমরা করে দিব। সো স্টুডেন্টের ফুল জার্নিতে আমরা হেল্প করব উইদাউট এনি সার্ভিস চার্জ। এবং আশা করি স্টুডেন্টরা যদি আমাদের থ্রোতে প্রসেস করে, ওনারা তাদের বেস্ট এক্সপিরিয়েন্সটা আমাদের থ্রোতে পাবেন। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে আমাদের মনের মধ্যে থাকা প্রায় 15টি প্রশ্নের আমরা উত্তর জানার চেষ্টা করলাম ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে। এখন আপনার স্বপ্ন পূরণের প্রথম স্টেপটি নেওয়া সঠিক সময়। টিসিএল গ্লোবাল আপনার পাশে আছে। সঠিক কোর্স নির্বাচন থেকে শুরু করে অ্যাডমিশন, স্কলারশিপ গাইডেন্স, ভিসা প্রসেসিং, সবকিছুতেই আমাদের এক্সপার্ট টিম আপনাদের দিবে সম্পূর্ণ সহযোগিতা। আজই যোগাযোগ করুন টিসিএল এর সঙ্গে আর শুরু করুন আপনার অস্ট্রেলিয়ার স্টাডি জার্নি। টিসিএল গ্লোবাল উত্তরা ব্রাঞ্চে আমাদের আলোচক বসেন। আপনি যদি সরাসরি আসেন তাহলে ওনার সাথে কথা বলতে পারবেন। আমাদের সপ্তাহে রবিবার বন্ধ থাকে। আর আপনি ওভার দ্য ফোনেও তার সাথে কথা বলতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করে তার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ লাভলু ভাই, থ্যাংক ইউ আপনার অসাধারণ হোস্টিং এর জন্য।